আসসালামু আলাইকুম। আই গ্যাস ইউনাইটেড সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইফফাতারা সুরভি। জুলাই অভ্যুত্থান দমনে সমন্বয়কদের দিয়ে ডিবি কার্যালয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা হিতে বিপরীত হয়েছিল ফ্যাসিস্টদের জন্য। এতে আন্দোলনের দাবানল তো থামেইনি, বরং ২৯ জুলাই আবারও উত্তাল হয়ে ওঠে রাজধানী সহ সারা দেশ। একদিকে রাজপথে বিক্ষোভ, অন্যদিকে আদালত ও রাজনৈতিক অঙ্গনে আসে একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বিস্তারিত সালাউদ্দিন কাদের রিপোর্টে। প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছে। ডিবি কার্যালয়ে ৬ সমন্বয়ককে নিয়ে আন্দোলন প্রত্যাহার ঘোষণার পর ২০২৪ সালের ২৯ জুলাই বিক্ষোভে ফেটে পড়ে দেশ। রাজধানীসহ বিভিন্ন জেলায় সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমে ডিবি হেফাজতে থাকা সমন্বয়কদের মুক্তির দাবি জানায়। এদিন অবিলম্বে ৬ সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তি এবং আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী। তাদেরকে যদি আটক না রাখা হচ্ছে, তাহলে কেন কারোর সাথে তাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না? ডিবি হেফাজতে সমন্বয়কদের খাবার খাওয়ানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করাকে জাতির সঙ্গে মশকরা বলে মন্তব্য করেন হাইকোর্ট। অন্যদিকে গণভবনের ১৪ দলীয় জোটের বৈঠকে আন্দোলনে জামাত শিবিরের সম্পৃক্ততার অভিযোগ তুলে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। অপশক্তি রাজনীতি নিষিদ্ধ করা। আন্দোলনে নিহতদের স্মরণে ৩০ জুলাই দেশব্যাপী রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেয় সরকার। তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ করেছে। তবে সেই কর্মসূচি প্রত্যাখ্যান করে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। এর বদলে চোখে ও মুখে লাল কাপড় বেঁধে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়। ২৯ জুলাইয়ের ঘটনা প্রবাহে স্পষ্ট হয়ে ওঠে আন্দোলন থামানো সরকারি উদ্যোগের মধ্যেও সংকট আরও গভীর হচ্ছিল। রাজপথ, আদালত এবং রাজনৈতিক অঙ্গনে পাল্টাপাল্টি পদক্ষেপে আন্দোলন নতুন মোড় নেয়। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। হবিগঞ্জে পদযাত্রা কর্মসূচিতে শীর্ষ নেতাদের উপর হামলার প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের দপ্তর সেলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হবিগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে মুখ্য সংগঠক সার্জিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি গাড়িবহরে হামলার প্রতিবাদে সারা দেশে দলীয় প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মহানগর, জেলা, উপজেলা ও থানার শাখাকে নিজ নিজ এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ হবে। মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ টাউন হলের সামনে পদযাত্রা শেষে ফেরার পথে এনসিপি নেতাদের গাড়িতে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলায় সাংবাদিক ও এনসিপি নেতাকর্মীরা আহত হন। হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশে হামলার ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে শহরে। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সেলিম মিয়া। সেলিম, হবিগঞ্জে সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন এবং হামলা পর এই সম্পর্কে কোনো মামলা বা কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা? প্রথমেই বলে রাখি, হবিগঞ্জে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর, গতকাল সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে গতকাল রাত আনুমানিক ১টার পরে হবিগঞ্জ ছাত্রদলের পক্ষ থেকে তাদের আজ হবিগঞ্জ ছাত্রদলের কর্মসূচির ঘোষণা করা হয়। এই ঘোষণার পর থেকে একটা আলোচনায় আসে যে কোনো ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এদিকে এনসিপির পক্ষ থেকে এনসিপির সার্জিস আলম একটা ফেসবুক পোস্টে তিনি জানান যে হবিগঞ্জ এনসিপির কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জে আসছেন, বিশেষ করে নাহিদ ইসলাম এবং হাসনাত আব্দুল্লাহ আক্তার হোসেন, তারা আজ বিকাল ৩টায় হবিগঞ্জে একটি কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা রয়েছে এবং ছাত্র দলেরও একটি তারা দিনব্যাপী কর্মসূচির কথা রয়েছে। তো এই নিয়ে একটি উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে এখন পর্যন্ত হবিগঞ্জে কোনো অপ্রীতিকর ঘটনা দেখা যায়নি। পুলিশ মুড়ে মুড়ে অবস্থান করছেন এবং এখন পর্যন্ত ছাত্র দলের নেতা কর্মীরা তাদের কর্মসূচিতে অংশগ্রহণ করেনি। মূলত গতকাল এনসিপির বানিয়াচং উপজেলার আজমিরগঞ্জ উপজেলায় একটি
পথসভা, জুলাই পথসভা ছিল। তো সেই পথসভায় এনসিপির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি, বিএনপির চেয়ারপারসন তারেক রহমান এবং হবিগঞ্জ 3 আসনের সংসদ আলহাজ জি.কে ঘোষ নিয়ে কিছু অপ্রীতিকর মন্তব্যের ফলেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত হবিগঞ্জে এই ঘটনা ঘটেছে, এখন পর্যন্ত সেই ঘটনায় কোনো মামলা হয়নি। তবে এনসিপির পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে, তারা আইনি প্রক্রিয়া নিচ্ছেন এবং শীঘ্রই মামলায় তারা যাবেন। তো এই ছিল আমার কাছ থেকে হবিগঞ্জের সর্বশেষ। জানছিলাম হবিগঞ্জে হামলার পরবর্তী পরিস্থিতি। মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলন করে সারা দেশে অনির্দিষ্টকালে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির উপদেষ্টা মোহাম্মদ গোলাম মোস্তফা ফুয়াদ। 5 দফা দাবিতে বুধবার থেকে সারা দেশে অনির্দিষ্টকালে ধর্মঘটের ঘোষণা দিয়েছিল অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। 5 দফা দাবির মধ্যে রয়েছে অ্যাম্বুলেন্স সংক্রান্ত নীতিমালার বাস্তবায়ন, প্রতিটি সরকারি হাসপাতালে পার্কিং সুবিধা নিশ্চিত করা, হাইকোর্টের রায় অনুসারে টোল ফ্রির ব্যবস্থা করা এবং অ্যাম্বুলেন্সের জন্য 24 ঘন্টা জ্বালানি সরবরাহ। শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের সাথে বৈঠকের পর এমন সিদ্ধান্ত ঘোষণা করা হয়। আগামী 1 মাসের মধ্যে এদের যৌক্তিক দাবিগুলো বৈঠক করে আলাপ আলোচনা করে একটা নিষ্পত্তির জন্য ওনারা একমত হয়েছে। একমতের প্রেক্ষিতে আমরা একটা এই অচল অবস্থার শান্তিপূর্ণ নিরসনের জন্য উত্তম সলিউশন করা সম্ভব হয়েছে। বিদ্যমান আইনে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হলেও আটঘাট বেঁধে নামছে রাজনৈতিক দলগুলো। তবে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে শঙ্কাও আছে প্রধান বিরোধী দলের। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, স্থানীয় নির্বাচনে রাজনৈতিক দলের হস্তক্ষেপ যোগ্য জনপ্রতিনিধি নির্বাচনের অন্তরায়। শিউলি রায়ের রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয়। ইসি সম্ভাব্য রোডম্যাপ অনুযায়ী সবকিছু ঠিক থাকলে আগস্টের প্রথম সপ্তাহেই তফসিল। অক্টোবরে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন। আইন অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক ছাড়া নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে। দলীয় প্রতীক না থাকলেও নির্বাচনের মাঠে পিছিয়ে থাকতে চায় না রাজনৈতিক দলগুলো। সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করা, সাংগঠনিক সমন্বয় এবং ভোটের মাঠে কৌশল নির্ধারণের অপেক্ষা এখন। তবে তফসিলের পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বিএনপির কেন্দ্রীয় নেতারা। শিডিউল ঘোষণা হোক, তারপরে কি ফর্মে এটা হবে, মানে এখন তো আর দলীয় প্রতীকে নয়, কি ফর্মে হবে তখন দলের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী ফোরামে যারা আছেন তারা সিদ্ধান্ত নেবে। দল থেকে যারা নির্বাচন করবেন তারা নিশ্চয়ই আমাদের যে লোকাল ইউনিটগুলো আছে সেই লোকাল ইউনিটগুলোকে সেইভাবে দায়িত্ব দেওয়া হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করলেও প্রধান বিরোধী দল জামাতের নেতারা বলছেন স্থানীয়ভাবে প্রার্থী দেবেন তারা। প্রথমে বলছিলে অক্টোবরে নির্বাচন হবে, আবার বলছে নভেম্বর, আবার এখন বলছে আগামী বছর। স্থানীয় সরকার নির্বাচনটা আসলে ওনারা করবেন কি না এবারে আমরা এখনো আস্থা রাখতে পারছি না। তারপরও আমরা চাই একটা ইলেকশন হোক। আগামী লোকাল গভর্নমেন্ট ইলেকশন সামনে রেখে আমাদের সেন্ট্রাল ডিসিশন সেটা হচ্ছে, এটা আমাদের লোকাল সংগঠনকে আমরা দায়িত্ব দিয়েছি, তারা যাতে এটা প্রপারলি হ্যান্ডেলিং করে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছে কমিশন। আমাদের সকল ধরনের প্রস্তুতি আছে। দলীয় পরিচয়ে কোনো নির্বাচন হবে না। এদিক থেকে তো নির্বাচন কমিশনের জন্য এটি সহজ হয়ে গেছে। আমরা এখন কোনো চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ হিসাবে মনে করি না। আমাদের কাছে সব কিছুই এখন খুব সহজ হয়ে গেছে, যেহেতু আমরা একটা উদাহরণ সৃষ্টি করতে পেরেছি এবং এটির প্রতিফলন আমরা পরবর্তী যে কোনো ইলেকশনে ঘটাতে পারবো, এটি নির্বাচন কমিশনের একটা আত্মবিশ্বাস রয়েছে। তবে ইতিমধ্যে জাতীয় নির্বাচন হয়ে যাওয়ায় স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রতিনিধিদের প্রভাব বিস্তারের শঙ্কা প্রকাশ করেন বিশেষজ্ঞরা। একদিকে বলা হচ্ছে দলীয় প্রভাব থাকবে না, প্রতীক থাকবে না, আরেকদিকে বলা হচ্ছে যে নেতাদের থেকে বলা হচ্ছে যে আমাদের কিন্তু প্রার্থী একটাই থাকতে হবে। যেহেতু আগে সংসদ নির্বাচন হয়ে গেছে, এখন কিন্তু প্রভাব হবে। আগে যদি হতো
প্রথমে এই ইলেকশনটা তারপরে সংসদ ইলেকশন হতো, তাহলে প্রভাবটা হতো না। রাজনৈতিক দলগুলোর সক্রিয় প্রস্তুতি এবং প্রার্থীর প্রতি সমর্থনের কারণে স্থানীয় নির্বাচনে সহিংসতার আশঙ্কা করছে নির্বাচন বিশেষজ্ঞরা। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা। প্রায় 2 মাস পর আবারও বসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী কমিটির সভা। মিরপুর স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে দুপুর 3টায় শুরু হবে বোর্ড মিটিং। সভায় বেশ কিছু এজেন্ডা থাকলেও গুরুত্বপূর্ণ আলোচনায় উঠে আসতে পারে বিপিএল এর ভবিষ্যৎ। দায়িত্ব নেওয়ার পরপরই এই প্রতিযোগিতাকে নতুন করে সাজানোর পরিকল্পনার কথা জানিয়েছিলেন সভাপতি তামিম ইকবাল। এই নিয়ে আসতে পারে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত। এদিকে ব্যক্তিগত কারণে ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এজেন্ডায় না থাকলেও আলোচনা হতে পারে নতুন নেতৃত্ব নিয়ে। এছাড়া কোচিং স্টাফের ভবিষ্যৎ, ক্রিকেটারদের ইনজুরি ব্যবস্থাপনা এবং ভারতের বাংলাদেশ সফর সব মিলিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু থাকছে আলোচনায়। সকালের খবর এই পর্যন্তই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।